Hello friends, Assalamu alaikum. Welcome to my channel Chemistry School. This is Shafiqul Islam Shafiq with you. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি তোমাদের রসায়ন বিজ্ঞানের নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটিকে আমরা বলি পরমাণুর মডেল। আসলে পরমাণুর মডেল মানে হলো যে পরমাণুর গঠন সম্পর্কিত কিছু আলোচনা বা তথ্য। আসলে আমরা বর্তমানে জেনেছি যে পরমাণুর ভিতরে অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে এবং কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, ধনাত্মক চার্জ যেটাকে আমরা প্রোটন বলি এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ। এই যে পরমাণুর ভিতরে যে কণিকা, বিশেষ করে এগুলোকে স্থায়ী কণিকা বলে, অনেকগুলো অস্থায়ী কণিকা আছে, কিছু কম্পোজিট কণিকা আছে, এগুলো বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবে। তো এই যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকলো, এই এতটুক ব্যাখ্যা জানার জন্য বিজ্ঞানীরা আসলে একদিনে করতে পারে নাই। আমাদের এই তথ্যটুকু এক রাত্রে কিন্তু আমরা পাইনি বন্ধুরা। আসলে এটা শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন বিজ্ঞানীরা যখন বিভিন্ন গবেষণা করেছে, তারপরে আমরা ফাইনালি এই জিনিসটা পেয়েছি। তো বিজ্ঞানীরা যেভাবে এই গবেষণাগুলো করেছে সেগুলো কিন্তু আসলে অনেক আগে এই গবেষণাগুলো শুরু হয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী বিভিন্নভাবে এই গবেষণাগুলো যখন পরিচালিত হয়েছে, ভুল বের হয়েছে, আবার সংশোধিত হয়েছে, এভাবে আমরা ফাইনালি একটা ফরমেশন পেয়েছি। বিজ্ঞানীরা আজকে বন্ধুরা আমরা আজকে আমাদের এই আলোচনায় বিশেষ করে আমাদের যে সিলেবাসের দুইটা মডেল সম্পর্কে আলোচনা করা আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল, লিসবোনের পরমাণু মডেল, আমরা সেটা সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। কিন্তু এই যে পরমাণুর গঠনের যে মূল আলোচনাটা কখন থেকে শুরু হলো তার একটা লিঙ্ক আপ আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো বিজ্ঞানের বন্ধুরা, চলো যে আমরা কিভাবে দেখি কিভাবে আসলো আমাদের কাছে এই পরমাণুর গঠনের সম্যক ধারণাটা। তো আমরা যদি দেখি, একটু বোর্ডের দিকে যদি তাকিয়ে দেখি, দেখো এখানে আমি বেশ কয়েকটি সাল এবং বিজ্ঞানীর নাম লিখেছি। এরা কিন্তু আসলে এই পরমাণুর গঠনের বিপরীতে অবদান রেখেছে। তো আমরা যদি দেখি এখানে দেখো যে অনেক আগের কথা, আজ থেকে প্রায় কত বছর হবে, 380 বিসি বিফোর ক্রিস্ট, আজকে থেকে প্রায় 2400 বছর আগের কথা। বিজ্ঞানী ডেমোক্রিটাস, তোমরা নাম শুনেছো এরা, বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি সর্বপ্রথম পরমাণুর গঠনের একটা পরমাণু নিয়ে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে পদার্থগুলোর একটা ক্ষুদ্রতম অংশ থাকবে, সেটাকে আর ভাঙা যাবে না, সেটাকে তিনি অ্যাটম নাম দিয়েছিলেন। বিজ্ঞানীরা বন্ধুরা দেখো যে এই বিজ্ঞানীরা যত মানে গবেষণা করেছে, আসলে শুরু কেউ না কেউ করেছে। তো এখানে দেখো এই অ্যাটম শব্দটা কে ব্যবহার করলো ফার্স্ট? বিজ্ঞানী ডেমোক্রিটাস। তোমরা জানলে খুশি হবে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশেও একজন এই বিজ্ঞানী, তিনিও কিন্তু এই অ্যাটম কথাটা ব্যবহার করেছিলেন এট দ্য সেম টাইম। তো এখানে অ্যাটম বলছে, অ্যাটমটা থেকে আমরা জানি যে এ মানে নট আর টম মানে হলো টেম নাইন। বন্ধুরা, টেম নাইন, টেম নাইন মানে কি? টেম নাইন হলো যেটা ডিভাইজেবল, নট মানে না, যেটাকে আর ভাঙা যায় না, ইনডিভাইজেবল একটা পার্টিকেল বললেন যে এটাকে আর ভাঙা যায় না। তো এই ডেমোক্রিটাসের সময় বেশ কিছু বিখ্যাত বিজ্ঞানী ছিল, তারা গ্যালিলিও, অ্যারিস্টটল, এবং তারা তার এই মতবাদের উপরে একটা বিরূপ মন্তব্য বলে এবং বললো যে না, আসলে পদার্থকে যত খুশি ততভাবে ভাঙানো যায়, আসলে ডেমোক্রিটাস তুমি ঠিক বলনি। তো তখন কিন্তু আসলে এই গবেষণা নিয়ে আর কেউ এগিয়ে যায়নি, ডেমোক্রিটাসের এই কথাটাকে ওখানেই চাপা পড়ে গেল এবং অনেক দিন চাপা পড়ে গেল, এই পদার্থ নিয়ে কেউ আর কোনো গবেষণা করেনি। ঠিক দেখো তো বন্ধুরা, এখানে কত সাল? 1803 সাল। বিজ্ঞানী জন ডাল্টন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি স্কুল শিক্ষক ছিলেন। দেখো কত বছর আগে, 300 বিসি, তার মানে 380 বছর পূর্বে বিফোর ক্রিস্ট। তারপরে এখানে 1800 সাল, প্রায় 18 আর 3 বলা চলে যে আমরা 22-23 বছর পর বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু পদার্থের গঠন নিয়ে একটু আলোচনা করলেন এবং তিনি বেশ কিছু কথা বলেছিলেন। বন্ধুরা, তোমরা এই জন ডাল্টনের পরমাণু মতবাদ নামে একটা আলোচনা হয়তো বা ক্লাস 7 কি 8 শিখেছো। তো তিনি বেশ কিছু কথা বলেন, তার মধ্যে জিস্ট যে কথাটা আমরা পরমাণু সম্পর্কে পেয়েছি সেটা হলো তিনি বললেন যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যৌগ পরমাণু এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌল পরমাণু বলছিলেন, সরল পরমাণু বলছিলেন।
এবং তিনি পরমাণু কথাটা ইউজ করেছেন এবং তিনিও ডেমোক্রিটাসের মতোই বললেন যে পরমাণুকে আর ভাঙা যায় না। তার মানে কি, ইনিও বললেন পরমাণু আছে, সরল পরমাণু হোক আর যৌগিক পরমাণু হোক, যৌগ পরমাণু, যৌগ থেকে, তাহলে এটাকেও আর ভাঙা যায় না, এখানে আর ভাঙা যায় না। তার মানে তিনি কি ডেমোক্রিটাসের উত্তরসূরি হলেন যে এটাকে ভাঙা যায় না। তো এরপরে আসলে মূল ঘটনা ঘটে এই 1897-98 সালের দিকে বিজ্ঞানী জে থমসনের বেলায়। তিনি বিজ্ঞানী জে থমসন একটা ক্যাথোড রে একটা পরীক্ষা চালাচ্ছিলেন। এমন সময় তিনি একটা নেগেটিভ চার্জ বিজ্ঞানী থমসন একটা নেগেটিভ চার্জ অর্থাৎ ঋণাত্মক চার্জ একটা ফিল করলেন তার পরীক্ষার মাধ্যমে একটা ঋণাত্মক চার্জ ফিল করলেন এবং তিনি সেটা আবিষ্কার করে ফেলেন। এবং এই জন্য আমরা কিন্তু বলি নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের আবিষ্কারক কিন্তু জে থমসনকে আমরা বলি। তো তিনি নেগেটিভ চার্জ আবিষ্কার করার পর পরমাণুর গঠন সম্পর্কিত কিছু কথা বলেছিলেন। তার মধ্যে তিনি যে কথাগুলো বলছিলেন তার এই কথাগুলোকে একটা মডেল আকারে আমরা বলি প্লাম পুডিং অ্যাটম মডেল। বন্ধুরা, প্লাম পুডিং অ্যাটম মডেল এটা আসলে কি? তিনি আমরা তো পুডিং খেয়েছি না, পুডিং এর যে বিভিন্ন মানে গঠনে যে বাদাম কিশমিশ গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সেরকম। তো আমরা যদি এইটাকে এইভাবে বলি, এইভাবে যদি বলা, ধরো একটা তরমুজ আছে, এই তরমুজের ভিতরে দেখো যে এইভাবে ওর ভিতরে যে বিচি গুলো আছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা জানি, তাই না? তো বিষয়টা এরকম, বিজ্ঞানী থমসন তার প্লাম পুডিং মডেলের এই ধারণা দিলেন যে এই যে ইলেকট্রন আবিষ্কার করার পর তিনি বললেন যে একটা পরমাণুর এরকম হতে পারে যে যেমন তরমুজের বিচিগুলো ভেতরে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো ইলেকট্রন, আর এই যে বাইরের যে খোলসটা আছে, তার যে খোলসটা, এইটাকে পজিটিভ চার্জ হতে পারে, এরকম বলছিলেন। তখন কিন্তু পজিটিভ চার্জ বন্ধুরা আবিষ্কার হয়নি। তো তিনি ধারণা করলেন একটা যে এটা হতে পারে। তাহলে এর মডেল, এই যে মডেলটা দিলেন, এটাকে প্লাম পুডিং অ্যাটম মডেল হিসেবে আমরা চিনি। মডেল কথাটা কিন্তু এখান থেকে পেলাম, আসলে এদিকে কিন্তু মডেল ছিল না, ডেমোক্রিটাস বা ডাল্টনের বেলায় কিন্তু মডেলটা ছিল না, এখন আমরা মডেল ইউজ করলাম। তো এই যে কথাটা বললেন যে ভেতরে ইলেকট্রন গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাইরেরটা ধনাত্মক হতে পারে, এই কথাটা ঠিক আছে কিনা এইটাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড তার কয়েকজন সহযোগীকে নিয়ে একটা বিখ্যাত পরীক্ষা চালালেন। যে বিখ্যাত পরীক্ষাটা পরমাণুর গঠনের একটা ইতিহাসের একটা মাইল ফলক, সেটাকে বলা হয় আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, অর্থাৎ আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলে। এই পরীক্ষার মাধ্যমে তিনি থমসনের যে কথা বলছিলেন সেটা ভুল বলছিলেন কিনা সেটা বলে দিলেন, এবং তিনি পরমাণুর গঠন সম্পর্কিত বেশ কিছু কথা বললেন যেগুলো প্রায় পরবর্তী মডেলগুলোতে কামযাব হয়েছে এবং আমরা সেগুলো গ্রহণ করেছি। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমাদের টার্গেটই ছিল রাদারফোর্ডের মডেলটা বিস্তারিত করা এবং নিউজ পড়তো। আমরা রাদারফোর্ড চলে আসলাম বন্ধুরা। এবার আমরা রাদারফোর্ডের সেই বিখ্যাত যে পরীক্ষাটা আছে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটা, সেইটা একটু দেখি যে পরমাণুর গঠন সম্পর্কে তিনি কি ধরনের কথাগুলো মানে পরীক্ষার মাধ্যমে পেলেন এবং কি ধরনের আমাদের কথা বললেন। তোমরা জানো এই পরীক্ষা নিরীক্ষা করার পর যে কথাগুলো উনি বলেছিলেন সেটাই আসলে তার স্বীকার্য বলা হয়, পোস্টুলেটসও বলে, অথবা এইটাকে আমরা মডেল হিসাবে চিনি। তার কথাগুলোকে আমরা দেখি, সেগুলোই কিন্তু মডেল। আচ্ছা চলো দেখি আমরা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটা কি। আসলে বিজ্ঞানী রাদারফোর্ড তার সহযোগীকে নিয়ে যখন একটা পরীক্ষা চালালেন, সেটাকে আমরা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা বলি। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা কত সালে? বিস্ফোরণ পরীক্ষা, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, এটা কিন্তু তিনি 1913 সালে এই পরীক্ষাটা 1911 সালে এই পরীক্ষাটা করলেন তার সহযোগীদেরকে নিয়ে, কিছু সহযোগীকে নিয়ে 1911 সালে এই পরীক্ষাটা করলেন। এখানে আলফা কণা তিনি ইউজ করলেন। আলফা কণাটা কি আসলে বন্ধুরা? আলফা কণাটা কিছুই না, আলফা কণাটা হলো এরকম যে আলফা আমরা এটা জানি, আলফা কণা হলো যে হিলিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে নেই তাহলে হিলিয়াম ডাবল চার্জ তৈরি হয় এবং এটা হিলিয়ামের সংকেত। তো এই দ্বি-আয়নিত হিলিয়ামের যে ভর এবং তার যে স্পিড, ঠিক আলফা কণাটা ঠিক একই রকম, এজন্য আমরা দ্বি-আয়নিত হিলিয়াম নিউক্লিয়াসকেই আলফা কণা বলে থাকি। তাহলে আলফা কণাটা কি বন্ধুরা? ডাবল চার্জ। দেখো ডাবল চার্জ। তিনি এই আলফা কণা ইউজ করলেন কি জন্য?
পরমাণুর গঠন আবিষ্কার করতে গিয়ে করার জন্য পরমাণুর গঠন আবিষ্কার করতে গেলে পরমাণু লাগবে, এই জন্য তিনি কি করলেন, একটা গোল্ড ফয়েল স্বর্ণের পাত নিলেন। দেখো বন্ধুরা, এই যে গোল যে জিনিসটা নিলাম, এটা হলো স্বর্ণের পাত। এইটাকে তিনি অ্যাটম হিসাবে নিলেন তার গঠন কম্পোজিশন দেখার জন্য। এর এই স্বর্ণের পাতের পেছনে তিনি একটা জিঙ্ক সালফেটের পর্দা নিলেন। কেন পর্দাটা নিলেন বন্ধুরা? দেখো, এই গোল্ড ফয়েলের ভেতর দিয়ে সে আলফা কণাগুলোকে পাস করবে। পাস করার জন্য যে আলফা কণাগুলো পাস হয়ে গেল, সেগুলো সোজা গেল, বাঁকা গেল, না ফিরে আসলো, সেটা দেখার জন্য জিঙ্ক সালফেটের পর্দা দিলেন। যদি আলফা কণাগুলো এর ভেতর দিয়ে চলে যায়, তাহলে অবশ্যই জিঙ্ক সালফেটের কোনো একটা জায়গায় একটা স্ফুলিঙ্গ তৈরি করবে। তাহলে বুঝতে পারবো যে আসলে সোজা গেল না বাঁকা গেল না গেল না, ফিরে আসলে এরকম ঘটনা। এজন্য জিঙ্ক সালফেটের পর্দা নিলেন। এবং আলফা কণা কোথায় পাওয়া যাবে? এই আলফা কণাগুলো সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ গুলো যেগুলো আছে আমাদের, সাধারণত পারমাণবিক সংখ্যা যে মৌলগুলো 82 উপরে, 83, 84, এগুলো কিন্তু এগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। কারণ এগুলো কি আপনি আলফা বিটা গামা কিছু তেজস্ক্রিয় রশ্মি তারা বিকিরণ করে। এই আলফা কণার উৎস হিসাবে রেডিয়াম ধাতু নিলেন। রেডিয়াম ধাতুটা কিন্তু তেজস্ক্রিয় ধাতু এবং মৌল, এবং সে আলফা কণা বিস্ফোরণ করে। সেখান থেকে এই আলফা কণাটা আমরা এখান থেকে পাস করব। এইটাই হলো তার আলফা কণার সজ্জা। এখান থেকে তিনি যখন এই পরীক্ষাটা করলেন, তখন তিনি বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করলেন। তাহলে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে বন্ধুরা কিন্তু বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হয়। প্রথমেই তোমাকে বিষয়টাকে নির্ধারিত করতে হয়, মানে থিওরি কি করবে। দ্বিতীয়ত হলো তোমাকে অ্যাপারেটাস গুলো সংগ্রহ করতে হবে, কি কি অ্যাপারেটাস তোমার লাগবে। তারপরে অ্যাপারেটাস গুলোর আয়োজন করতে হবে, অর্থাৎ সংযোজন করতে, যেমন আমরা সংযোজন করে ফেলেছি, আর অ্যাপারেটাস গুলো কি সেটাও আমরা নিয়ে নিয়েছি। তারপরে পরীক্ষাটা চালাতে হবে যে আলফা কণাগুলো আমি পাস করতেছি। তারপরে দেখবো যে কি ঘটনা ঘটলো। এটাকে বলা হয় পর্যবেক্ষণ। বিজ্ঞানী পর্যবেক্ষণ করার পর কিন্তু যে মতবাদগুলো দেবে, সিদ্ধান্তগুলো দেবে, সেটাই কিন্তু আমাদের মূল বিষয়, সেটাই কিন্তু মডেল। আমরা দেখি উনি পর্যবেক্ষণ কি করেছিলেন। পর্যবেক্ষণের মধ্যে আমি যদি দেখি তিনটা মূল পর্যবেক্ষণ করেছিলেন। কয়টি বন্ধুরা? তিনটি। উনি বললেন প্রায় 99% অধিকাংশ, অর্থাৎ 99% রশ্মি, আলফা রশ্মি কি হয়, সোজা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, সোজা চলে যায়। তাহলে সোজা চলে গেল কত পার্সেন্ট বন্ধুরা? 99%। এটা কিন্তু তিনি পর্যবেক্ষণ করতেছেন পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় কথা তিনি বললেন যে আসলে এখানে খুব অল্প সংখ্যক, একেবারে অল্প সংখ্যক যদি বলি, অল্প সংখ্যক রশ্মি বলছিলেন, রশ্মি বেঁকে যায়, তাদের মূল পথ থেকে বেঁকে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের মূল পথ থেকে দুই একটা রশ্মি বেঁকে গেছে। আবার 3 নাম্বার কথা বলছিলেন, এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছিলেন, যে অতি অল্প, একেবারে অতি অল্প বলতে কি বোঝাচ্ছে তিনি? অতি অল্প বলতে বোঝাচ্ছে যে প্রতি 20,000 রশ্মি যদি আমরা পাস করি, এখান থেকে 20,000 আলফা কণিকা পাস করি, তাহলে 20,000-এ একটি রশ্মি সোজা বিপরীত দিকে ফিরে আসে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই সোজা বিপরীত দিকে ফিরে আসছে। তিনি মোটা দাগে এই তিনটি পর্যবেক্ষণ করলেন। এই তিনটি পর্যবেক্ষণ করার পর তিনি যে সিদ্ধান্তগুলো দিলেন, যে কথাগুলো বললেন, সেটাই আসলে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে কি কি কথা বলেছিলেন মোটা দাগে সেগুলো একটু শিখি। তাহলে আমরা বইয়ের প্রতিটি শব্দ লাইন বাই লাইন আমরা যে লিখতে হবে পরীক্ষা তা নয়। আমরা যদি মূল কথাগুলো জানি, তাহলে সেক্ষেত্রে আমরা এই মডেলটাকে আমরা সুন্দরভাবে নিজেদের মতো উপস্থাপন করতে পারবো। আসলে মডেলটার মধ্যে কি কি কথা বলছিল, মডেলটার মধ্যে কথাগুলোর মধ্যে আসি। উনি এগুলো আবিষ্কার করার পর, এগুলো দেখার পর, এগুলো এই পর্যবেক্ষণ করার পর তিনি বললেন যে পরমাণুর যেহেতু বেশিরভাগ রশ্মি সোজা পরমাণু স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর ভেতরের অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা স্থানগুলোতে ইলেকট্রন থাকতে পারে। তাহলে কোথায় ইলেকট্রন থাকতে পারে? ফাঁকা স্থানগুলোতে। এবং তিনি আরো এখানে দেখা যাচ্ছে আরো এই পর্যবেক্ষণ থেকে আরো সুন্দর কিছু কথা বললেন। তিনি বললেন দেখো যে একটা রশ্মি তখনই বিপরীত দিকে ফিরে আসবে যখন দুইটা ঘটনা ঘটবে। একটা হলো যে যদি তার সমধর্মী চার্জের সাথে আঘাত লাগে। দেখো আলফা কণিকা কিন্তু
পজিটিভ চার্জ বন্ধুরা। তো এইখানে সে আলফা কণিকাটা সোজা বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে নিশ্চয়ই কোথাও পজিটিভ চার্জের সাথে ধাক্কা লেগেছে। ওকে, তখন তিনি বললেন তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে যেটা ধনাত্মক চার্জযুক্ত। তাহলে পরমাণুর কি বললেন তিনি? পরমাণুর কেন্দ্র আছে, পরমাণুর কেন্দ্র আছে, কেন্দ্র আছে এবং যা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত, এখানে চার্জযুক্ত, একে নিউক্লিয়াস বললেন। তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করলো বন্ধুরা? নিউক্লিয়াস বলে। তো নিউক্লিয়াস যেহেতু রাদারফোর্ড আবিষ্কার করলো, তখন এই রাদারফোর্ডের এই মডেলটাকে আমরা নিউক্লিয়ার মডেল হিসেবেও আমরা আখ্যায়িত করে থাকি। তো কি মডেল? নিউক্লিয়ার মডেল, কারণ তিনি নিউক্লিয়াস আসলে আবিষ্কার করেছিলেন। এবার আসো, তিনি বললেন যে আরেকটা ঘটনা হতে পারে যে যেহেতু আলফা কণিকা একটা ভারী পদার্থ, কিন্তু তার চেয়েও যদি কোনো ভারী পদার্থের সাথে আঘাত লাগে তাহলে ফিরে আসবে। তুমি নিজেই পরীক্ষাটা করতে পারো বাসায়। ধরো তুমি ছোট মার্বেল খেলেছো ছোটবেলায়, বা এখনো অনেকেই খেলে। তো ছোট মার্বেলকে তুমি যদি বড় একটা পাথরের মার্বেলে যদি তুমি আঘাত করো, তাহলে মার্বেলটা কিন্তু ওখানে বাড়ি খেয়ে ফিরে আসবে। তার মানে কি? তাহলে ভারী কোনো বস্তুর সাথে আঘাত লাগলে কিন্তু ফিরে আসে। তখন তিনি বললেন যে এই নিউক্লিয়াসের যে পরমাণুর যে নিউক্লিয়াসটা, এটা একটা ভারী বস্তু এখানে বিদ্যমান। তাহলে নিউক্লিয়াসে একটা ভারী বস্তু থাকে, পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াস একটা ভারী বস্তু। এই ভারী বস্তু আসলে এখানে উনি বলেছিলেন যে তাহলে এই পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, পুঞ্জীভূত থাকে। তাহলে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন, নিউক্লিয়াসের কথা বললেন, এবং নিউক্লিয়াসের সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, এবং তিনি বললেন যে নিউক্লিয়াস একটি ধনাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা দ্বিতীয় অংশে বলতে পারি যে পরমাণুর সমস্ত ভর, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এবং তিনি এটার পরে তিনি আরো বেশ কিছু কথা বললেন। কথাগুলো এরকম যে যদি আমাদের এই কেন্দ্রটা যে ধনাত্মক চার্জ সেটা তিনি আবিষ্কার করে ফেললেন, এবং ধনাত্মক চার্জটাকে প্রোটন বললেন, সেটা কিন্তু রাদারফোর্ডে আবিষ্কার করলেন। এজন্য কিন্তু আমরা প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড বলি এবং 1911 সালের কথা বলি। এবং এই যে প্রোটন আবিষ্কার করলেন, এই আসলে কেন্দ্রের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘোরে, ইলেকট্রনগুলো থাকে। আমরা আগেই বলছি যে ইলেকট্রন গুলো এই আসলে বিভিন্ন ফাঁকা স্থানে থাকে। ওই জায়গাগুলোতে এই আলফা কণার যে গতিবেগ, ইলেকট্রনগুলো তাদের গতিবেগে বাধা সৃষ্টি করতে পারে নাই, কারণ ইলেকট্রনগুলোর যে ভর আলফা কণার চেয়ে অত্যন্ত নগণ্য। এজন্য এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকতে পারে। সেই ইলেকট্রন এইভাবে যে আসলে কেন্দ্রের বাইরে থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড বললেন যে সৌরজগতের মতো, তাহলে সৌরজগতের কথা বললেন কে? রাদারফোর্ড। তিনি বললেন যে সৌরজগতের মতো এখানে যেমন সৌরজগতের মতোই একটা মডেলের কথা বললেন যে সৌরজগতের গ্রহগুলোকে বা সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরে, আমরা ওটা দেখেছি তাই না? এরকম সৌরজগতের মডেলটা তো এরকম দেখেছি আমরা সৌরজগৎ। তো এরকম যে ইলেকট্রনগুলো যে অর্থাৎ গ্রহগুলো যে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক এখানে যে ইলেকট্রনগুলো কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে ঘোরে। এইভাবে তিনি বললেন, এটা রাদারফোর্ড বললেন। তাহলে সৌরজগতের সাথে তিনি তুলনা করলেন, এজন্য তার এই রাদারফোর্ডের আরেকটা নাম হলো সৌরজগৎ অ্যাটম মডেল, অর্থাৎ সোলার সিস্টেম অ্যাটম মডেল, সৌরজগৎ মডেল বলে, সৌরজগৎ পরমাণু মডেল বলে। বন্ধুরা দেখো, তাহলে রাদারফোর্ডের মডেলের পরমাণু মডেল কয়টা নাম হলো? আসলে পরমাণু মডেল আরো দুইটা নাম পেলাম, একটা সৌরজগৎ পরমাণু মডেল এবং একটা নিউক্লিয়ার মডেল, কারণ সে সৌরজগতের সাথে তুলনা করেছিল। এখানে আরেকটি কথা সে খুব সহজ মানে সুন্দরভাবে বলেছেন যে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন ইলেকট্রনের দুইটা বল তৈরি হয়।
একটা হলো যে সে রাউন্ড পথে ঘোরার কারণে একটা কেন্দ্র বিমুখী বল অর্থাৎ কেন্দ্র থেকে ছিটকে যাওয়ার বল এটা তৈরি হয়। তুমি যখন দেখবা যে তুমি একটা ধরো চাবি রিং ঘোরাচ্ছ তোমার আঙ্গুলে, তখন দেখবা যে তুমি যদি রিংটা ছেড়ে দাও বা অর্থাৎ পিছলায় যায়, দেখবা যে চাবিটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তার মানে ওইটাকে বলা হয় ছুটে যাওয়ার বল, এইটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তার মানে এটা হলো কেন্দ্র বিমুখী বল। আবার দেখো যে যেহেতু কেন্দ্রটা পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, তাহলে কেন্দ্রটা সর্বদাই এই ইলেকট্রনকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয়। এইটাকে কেন্দ্রমুখী বল বলে। কি বল বলে বন্ধুরা? কেন্দ্রমুখী বল। বিজ্ঞানী রাদারফোর্ড বললেন যে এখানে যে দুইটি বল তৈরি হয়, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল, এই বল দুইটা সমান। তাহলে কেন্দ্রমুখী 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 সরি, এটা তো কেন্দ্র বিমুখী, অর্থাৎ সেন্ট্রিফিউগাল বলে এটাকে, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রবিমুখী বল, এটা হলো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল বন্ধুরা। ওকে, এটা হলো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এই দুইটা বল পরস্পর সমান তিনি বলেছিলেন, এবং বল দুটি পরস্পর সমান। পরস্পর কোন বল দুটি বন্ধুরা? কেন্দ্রমুখী বল আর পরস্পর সমান এবং কেন্দ্রবিমুখী বল। এই পরস্পর সমান হওয়ার কারণে কিন্তু ইলেকট্রন ছুটে যায় না, অর্থাৎ ইলেকট্রনটা ঠিকই থাকে, ওইখানে থাকে। তো এই কথাগুলো বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী এবং আরো বেশ কিছু বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে এই মডেলে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাগুলো কি ছিল একটু দেখে আসি। রাদারফোর্ডস এর মডেলে সীমাবদ্ধতাগুলো বন্ধুরা দেখো, যে সীমাবদ্ধতা আমরা যদি দেখি যে লিমিটেশন গুলো কি ছিল। লিমিটেশন গুলোর মধ্যে ফার্স্ট লিমিটেশন ছিল সীমাবদ্ধতার মধ্যে, ফার্স্ট সীমাবদ্ধতা ছিল দেখো যে উনি তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন। সৌরজগতের গ্রহ এবং নক্ষত্র বা সূর্য সবগুলো কিন্তু বন্ধুরা অচার্জিত বস্তু, চার্জহীন। বাট এখানে দেখো তো, এখানে যে ইলেকট্রন যেটাকে তিনি গ্রহের সাথে তুলনা করলেন, প্রোটন যেটাকে তিনি সূর্যের সাথে তুলনা করলেন, সেগুলো কিন্তু আসলে ইলেকট্রন প্রোটন কিন্তু কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসটা কিন্তু ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক। তার ধনাত্মক ঋণাত্মক বা চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা করা ঠিক হয়নি। তার মানে তার প্রথম সিদ্ধান্ত হলো যে সৌরজগতের সাথে তুলনা করা ঠিক করেনি, সৌরজগতের সাথে তুলনা করাটা ঠিক হয়নি তা বিজ্ঞানী রাদারফোর্ডের। আর একটা জিনিস তিনি এখান থেকে দেখা যায় যে তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে একটা ইলেকট্রন ঘুরবে সেটা বলছে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে তারা কিভাবে ঘুরবে সেটা কিন্তু বলতে পারেনি। তার মানে আমরা বলতে পারি যে একাধিক ইলেকট্রন যদি ঘুরে, একাধিক ইলেকট্রনের বেলায় সে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি কিভাবে ঘুরবে। তৃতীয় নাম্বার যে আমি লিমিটেশনটা যেটা আমি বলবো সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা জানি ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, তোমরা জানো বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তথ্য দিয়েছিলেন 1839 সালে, অনেক আগে। তো 1839 সালে যে তথ্যটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যদি কোনো চার্জিত কণা পার্টিকেল আর একটা চার্জিত পার্টিকেলকে কেন্দ্র করে ঘুরে, তাহলে ওই পার্টিকেলটা লাগাতার আপনি শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে। যেমন দেখো এখানে কিন্তু দেখো এই যে ইলেকট্রনটা চার্জ যুক্ত একটা কণা, আবার দেখো নিউক্লিয়াসে যে প্রোটন থাকে এটা একটা চার্জ যুক্ত কণা। এই ইলেকট্রনটা আর চার্জিত কণা আর একটা চার্জিত কণাকে কেন্দ্র করে ঘুরতেছে। এই ঘোরার কারণে কি হবে? তাহলে কি হবে? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এই ইলেকট্রনটা লাগাতার শক্তি শোষণ করতে পারে অথবা লাগাতার শক্তি বিকিরণ করতে পারে। তো যদি বন্ধুরা লাগাতার শক্তি শোষণ করে অথবা লাগাতার শক্তি বিকিরণ করে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে দেখো যে ধরো বাইরের ইলেকট্রনটা যদি শক্তি ছেড়ে দেয়, তাহলে সে কিন্তু সে নিম্ন শক্তি স্তরের অর্থাৎ নিম্ন কক্ষপথে সে পতিত হবে। এবার নিম্ন কক্ষপথে পতিত হতে 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 এক সময় কি করবে? সে কেন্দ্রে চলে আসবে। আচ্ছা, ইলেকট্রন যদি কেন্দ্রে চলে আসে, বন্ধুরা পরমাণুটা কি টিকবে? না, অবশ্যই টিকবে না, কারণ ইলেকট্রন প্রোটন এক হয়ে গেলে তারা পরমাণুটাই বাস্ট হয়ে যাবে, বিস্ফোরিত হবে। এবং আসলে বিজ্ঞানের বিতর্কে এখন এই পরমাণুটা টিকতেছে না, এই মডেলটা টিকে না।
তার মানে এর মডেলটার স্থায়িত্ব লাভ করতে পারে না। আর একটা বিষয় বিজ্ঞানী মানে এই রাদারফোর্ডের পরমাণু মডেলে বন্ধুরা আর একটা বিষয় অনুপস্থিত ছিল, সেটা হলো যে পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেনি। তাহলে কি দিতে পারেনি? বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। তো এটাই ছিল রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের যে মূল কথাগুলো বন্ধুরা এগুলো। তো এটা আমরা একটু যদি দেখে নেই তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারবো। বন্ধুরা এখন আমরা নিলস বোরের মডেলটা পড়ব। দেখো আমরা কিন্তু ডেমোক্রিটাস সম্পর্কে জানলাম, তারপরে জন ডাল্টন কি বলেছিল জানলাম, থমসন বলেছিল যেটা কথা ঠিক সেটার উপরেই কিন্তু আসলে ভিত্তি করে রাদারফোর্ড পরীক্ষাটা চালিয়েছে। এবং রাদারফোর্ডের মডেলটা আমরা শেষ করলাম, শেষে জানতে পারলাম দেখো যে আসলে এখন রাদারফোর্ডের মডেলের পরে যে নিলস বোর কেন করতেছি, কারণ রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর যে স্থায়িত্বটা থাকে না, অর্থাৎ পরমাণুর স্থায়িত্বই নাই, পরমাণু মডেল কিভাবে থাকবে, ঠিক তার ভুলগুলোকে সংশোধন করার জন্য এবং আরো কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য বিজ্ঞানী নিলস বোর কিছু পরীক্ষা নিরীক্ষা চালায়। তার মানে দেখো যে থমসন যে কথাটা বলছিল আসলে রাদারফোর্ড পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি পেল, তখন সে কিন্তু আশ্চর্য হয়ে গেল। আসলে থমসন যে কথাটা বলছিল আসলে ঠিক ছিল না, কারণ থমসন বলেছিল যে ওই তরমুজের বিচিগুলো ছিল ইলেকট্রন যেটা ভেতরে থাকে এবং বাইরে খোলসটা ধনাত্মক আদান হতে পারে। আসলে না, আসলে ধনাত্মক চার্জ একেবারে পরমাণুর কেন্দ্রে থাকে, সেটা রাদারফোর্ড আবিষ্কার করে ফেললো এবং ইলেকট্রনগুলো কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে ঘুরে বেড়ায়, এই কথাটা সে বললো। কিন্তু রাদারফোর্ডের যে মডেলের যে ভুলগুলো ছিল সেগুলোকে ওভারকাম করার জন্য এবং আরো কিছু ইনফরমেশন নিয়ে হাজির হলো বিজ্ঞানী নিলস বোর তার বিখ্যাত মডেল নিয়ে 1913 সালে, যেটাকে আমরা নিলস বোরের বিখ্যাত পরমাণু মডেল বলে থাকি। বন্ধুরা চলো নিলস বোরের মডেলটা কি বলেছে, বিজ্ঞানী নিলস বোর কি বলেছে এখানে। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে কিছু সংশোধন সহ একটা মডেল দেয়, রাদারফোর্ডের সংশোধন সহ, সেটাকে আমরা নিলস বোর মডেল বলে থাকি। তো এখানে তিনি যে কথাগুলো বলেছিলেন পরমাণুর গঠন সম্পর্কিত বিষয়ে এবং এই কথাগুলোর মধ্যে কিন্তু রাদারফোর্ডের ভুলগুলো সংশোধন হয়ে গেছে। তিনি মোটা দাগে তিনটি কথা এস্টাবলিশ করেছেন, তিনটি কনসেপ্ট এস্টাবলিশ করেছেন, ধারণা এস্টাবলিশ করেছেন তার মডেলে। প্রথম ধারণা ছিল যে স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা। বন্ধুরা দেখো, স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা অর্থাৎ পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস আছে এবং সেটা পজিটিভ চার্জ, তিনি কিন্তু সেটা গ্রহণ করলেন রাদারফোর্ড থেকে। আবার ইলেকট্রনগুলো যে বিভিন্ন কক্ষপথে থাকে সেটাও গ্রহণ করলেন। কিন্তু এখানে একটা জিনিস তিনি বললেন, আসলে যখন ইলেকট্রনগুলো ঘোরে তা বিভিন্ন শক্তি স্তরে ঘোরে, তিনি যে কক্ষপথ বা শক্তি স্তরের যে কথাটা ওখানে ধারণাটা আমরা পেয়েছি, কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি, ওটাও কিন্তু তার একটা সীমাবদ্ধতা ছিল। তো তিনি শক্তি স্তর, বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘোরে সেই ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে কিছু কথা বললেন, যে আসলে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, আসলে সে এমনিতেই ঘুরবে না, একটা নির্দিষ্ট কিছু সার্কুলার ওয়েতে পথে অনুমোদিত কক্ষপথে ঘুরবে এবং অনুমোদিত কক্ষপথগুলোর একটা নির্দিষ্ট শক্তি থাকবে, সেই শক্তিটা তারা অর্জন করে, অর্থাৎ সেই শক্তি নিয়ে তারা নির্দিষ্ট শক্তি স্তরে অর্জন করবে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে। এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এই ইলেকট্রনগুলো ঘুরবে তখন তারা কিন্তু শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না, আপনা আপনি শক্তি, বিষয়টা এটাই। তাহলে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না, এই সময় তারা নির্দিষ্ট শক্তি নিয়ে নির্দিষ্ট শক্তি স্তরে তারা অবস্থান করবে। অর্থাৎ তিনি শক্তি স্তরে শক্তি সম্পর্কে বললেন এবং স্থির কক্ষপথ বললেন। এই কক্ষপথগুলোকে আমরা, এই যে কক্ষপথগুলোকে আমরা কি বন্ধুরা দেখো, তিনি শক্তি স্তর বলা হয়, শক্তি স্তর বলি, তারপরে এটাকে আমরা বলতে পারি কক্ষপথ বলতেছি, আমরা এটাকে বলতে পারি অরবিট বলি, অরবিট বলতে পারি, আবার এটাকে আমরা শেলও বলে থাকি, শেল। বিজ্ঞানী নিলস বোর কিন্তু এটা শেল বললেন। তো এখানে তিনি এই স্থির কক্ষপথের এই শক্তি স্তরগুলোকে তিনি এন দ্বারা প্রকাশ করলেন। তো এন এর মান যদি 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা হয়, তার মানে তখন এটাকে প্রথম শক্তি স্তর, এটাকে কে শেল বলা হলো, এটা হলো দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এটাকে এল শেল বলা হলো, এটা এম শেল, তারপর এটা এন শেল, এভাবে এন ও পি লাইক দ্যাট।
এখানে দেখো যে এই যে মানে সে শক্তি স্তরগুলো যে কথাগুলো বললেন এবং সেটাকে এন দিয়ে প্রকাশ করলেন, তার মানে এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এখানে এন এর মান 3, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর। এবং এনটা আসলে শক্তি স্তরটা কিন্তু একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে এটা একই জিনিস, এবং তিনি প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটাও এখানে দিয়ে দেন। আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা বোরের কাছ থেকে পেয়ে থাকি। তিনি বললেন এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা কিন্তু রাদারফোর্ড বলতে পারেন। তিনি বললেন যে হ্যাঁ, একটা শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তো সেই অনুপাতে আমরা দেখি যে প্রথম শক্তি স্তরে কতটি, এখানে n এর মান 1 বসাবো, দুইটি n এর মান 2, দ্বিতীয় শক্তি স্তরে বসালে 8টি। তার মানে আমরা এভাবে 2, 8, 18 এইভাবে ইলেকট্রনগুলো পেয়ে থাকি। এবং প্রাথমিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু এইভাবে করেছিলাম। এবং পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা যখন আমরা পেলাম, তখন কিন্তু আসলে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়েই করি, এবং অরবিটাল ধারণা থেকে আমরা এটা করে থাকি। তো বন্ধুরা, এই ছিল স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা। তার মানে এইখানে যখন ইলেকট্রনগুলো ঘুরবে, তখন কিন্তু তারা আপনা আপনি শক্তি বিকিরণ করবে না, শোষণ করবে না। তার মানে এই জায়গায় ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা খাটবে না, অর্থাৎ অ্যাপ্লিকেবল নয়। কারণ এখানে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ এবং কেন্দ্র কিন্তু পজিটিভ বন্ধুরা। তো ম্যাক্সওয়েল কিন্তু তাই বলেছিল যে কোনো চার্জিত কণা আরেকটা চার্জিত কণাকে যদি কেন্দ্র করে ঘোরে, তাহলে অবশ্যই সে লাগাতার শক্তি শোষণ করবে আপনা আপনি কিন্তু। তো এখানে কিন্তু তিনি এই কথাটা দিয়ে তার কথাটাকে কিন্তু খণ্ডন করলেন, এবং স্থির কক্ষপথ কথাটা দিয়েই তিনি তার সংশোধনটা নিয়ে আসলেন। এবং এখানে আমরা তাহলে শক্তি স্তর এবং শক্তি স্তরগুলোর নাম শেল এগুলো পেলাম। তো তিনি দ্বিতীয় যে কথাটা ধারণাটা আমাদেরকে দিলেন, দ্বিতীয় যে কনসেপ্টটা দিলেন, সেটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। আমরা তো জানি ভরবেগ মানে হলো ভর এবং বেগের গুণফল। এটা যদি রৈখিকভাবে লিনিয়ার ওয়েতে আমরা যাই, ধরো আমি হাঁটতেছি এদিকে বা আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমার লিনিয়ার ওয়ে, অর্থাৎ রৈখিক পথে যাচ্ছি। রৈখিক পথে গেলে কি হবে, আমার ভর এবং বেগকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমি ভরবেগ পাবো। কিন্তু আসলে ইলেকট্রনটা যে ঘুরতেছে, এই যে ইলেকট্রনটা যে মুভ করতেছে, এইটা আসলে কিভাবে মুভ করতেছে? আসলে সে তো রৈখিক ভাবে না, একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তো এই যে কক্ষপথগুলো যে আছে, এই কক্ষপথগুলো, এই যে শক্তি স্তরগুলো তিনি বৃত্তাকার বলে ফেললেন। একটু আগে আবার একটু বলতে, এই বৃত্তাকার কক্ষপথগুলোতে যে ইলেকট্রন ঘোরে, আসলে তারা একটা কৌণিক পথে ঘোরে, অর্থাৎ একটা কেন্দ্রের সাথে কোণ করে করে ঘোরে। তখন তিনি এই কৌণিক ভরবেগ আবিষ্কার করলেন। কৌণিক ভরবেগ mvr = ns/2π। এখানে বলা আছে যে কৌণিক ভরটা হবে h/2π এর অখণ্ড গুণিতকের সমান। অর্থাৎ অখণ্ড গুণিতক মানে হলো n এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ফ্র্যাকশন হবে না, কারণ এটা তো শক্তি স্তর। তো এইটা এখানে দেখো, তোমরা জানো যে m হলো ইলেকট্রনের ভর, আর এখানে v টা হলো ইলেকট্রনের কৌণিক বেগ, আর r টা হলো ব্যাসার্ধ। বন্ধুরা দেখো, কেন্দ্র থেকে যে কোনো শক্তি স্তরের যে দূরত্ব, সেইটাই কিন্তু ব্যাসার্ধ। কারণ কি, তিনি কিন্তু শক্তি স্তরগুলোকে বৃত্তাকার বললেন। তো বৃত্তাকার যদি বলে, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাই আমরা ওই কনসেপ্টটা এখানে নিয়েছি, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, বিষয়টা এরকম। আর এখানে এইচ হলো বন্ধুরা প্লাঙ্কের ধ্রুবক। এইটা এইচ আমরা জানি যে এইটা প্লাঙ্কের ধ্রুবক, বিজ্ঞানী প্লাঙ্ক এর কাছ থেকে এটা পাওয়া গেছে, প্লাঙ্কের ধ্রুবক। তোমরা এই মানটা মনে রাখবা, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটাকে আমরা আর্ক সেকেন্ডও প্রকাশ করে থাকি, সিজিএস এককে, এটা এসআই এককে। তাহলে আমরা এখান থেকে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করতে পারি। তারপর তিনি তৃতীয় যে কথাটা বললেন, আরো ইম্পর্টেন্ট, একেবারে নতুন ধারণা, রাদারফোর্ডের ধারণা থেকে নতুন ধারণা। তিনি বললেন শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। বিকিরণ সম্পর্কিত বন্ধুরা সম্পর্কিত ধারণা। এখানে কি বললেন তিনি? দেখো যে ইলেকট্রন গুলো, বিশেষ করে যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, তারা কিন্তু একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ওখানে থাকে। এইটা কিন্তু আপনা আপনি ইলেকট্রনটা যদি চায় যে দ্বিতীয় স্তরে যাবে, কিন্তু আপনা আপনি যেতে পারবে না। এখন যদি আমি এই পরমাণুতে হিট দেই, অর্থাৎ তাকে উত্তেজিত করি, তাহলে কিন্তু তখন এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কিন্তু বন্ধুরা শক্তি শোষণ করে উপরের দিকে যেতে পারবে, উপরের যে কোনো শক্তি স্তরে যেতে পারবে। আবার যদি আমরা হিটটা বন্ধ করে দেই, ধরো হিট বন্ধ করে দেই, আসলে
এই অবস্থা যেটা উপরে উত্তেজিত হয় ইলেকট্রনগুলো উপরে যায়, আসলে সেটা স্টেবল না। আসলে যখন আমরা হিটটা সরাই নেই তখন দেখবা যে এই ইলেকট্রনটা আবার উপরের শক্তি স্তর থেকে আবার সে নিচের স্তরে পতিত হচ্ছে। তাহলে দেখো এক সময় সে কি করতেছে, প্রথম স্তর থেকে তৃতীয় স্তরে যাচ্ছে, তখনই যাবে যদি ইলেকট্রনটা সে তৃতীয় শক্তি স্তরের মতো শক্তি অর্জন করে। তার মানে প্রথম শক্তি স্তরের শক্তি একটা নির্দিষ্ট শক্তি আছে, সেটাকে যদি আমরা E1 বলি, এটা E2, এটা E3। তাহলে এই যে শক্তিগুলো আছে, অবশ্যই প্রথম শক্তি স্তরের শক্তি কম, দ্বিতীয় স্তরের শক্তি বেশি, তার চেয়ে বেশি তৃতীয় শক্তি স্তরে। তাহলে এখানে একটা নির্দিষ্ট শক্তি আছে, এখানে নির্দিষ্ট শক্তি আছে, এখানে এই ইলেকট্রনকে যদি এখানে আসতে হয় তাহলে E2 এর যে শক্তি, এনার্জি লেভেলের যে শক্তি, ওই পরিমাণ শক্তি তাকে গেইন করতে হবে। আবার E3 তেও তাই, যদি উপরে যাইতে চায়। তার মানে ইলেকট্রনটা শক্তি শোষণ করে। এইখানে শক্তির কি হয় বন্ধুরা? শোষণ। তাহলে এই সম্পর্কিত কথাটা বললো যে যখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যাবে, শক্তি শোষণ করবে। আবার দেখো যদি সে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, যে কোনো শক্তি স্তরে আসে, তখন কিন্তু তাকে শক্তি ছেড়ে দিতে হবে। কারণ কি, নিম্ন শক্তি স্তরের যে শক্তি, সেই শক্তি অর্জন করতে হবে তাকে, তার তো শক্তি বেশি আছে। তাহলে বেশি শক্তিটাকে সে ছেড়ে দেবে। এই ছেড়ে দেওয়াটাকে বলা হয় বিকিরণ। বন্ধুরা এটাকে কি বলা হয়? বিকিরণ। এই বিকিরণ থেকে একটা ছোট্ট একটা জিনিস আমরা আরো দেখে আসি। বিকিরণ করবে কি? বিকিরণ করবে শক্তির বিকিরণ। এই শক্তি যখন ছেড়ে দেবে, পরিবেশে যখন ছেড়ে দেবে, এটা বর্ণের সমাবেশ আকারে যায়। কিসের আকারে যায় বন্ধুরা? বর্ণের সমাবেশ। বর্ণের সমাবেশ আকারে যখন যায়, এই বর্ণের সমাবেশটাকে আমরা বর্ণালী বলি। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু এই ধারণাটা ছিল না। নিলস বোরে এসে দেখো আমরা বর্ণালী সম্পর্কে ধারণা পেলাম। আর আসলে এটা একটা নিলস বোরের একটা গুরুত্বপূর্ণ অবদান, বর্ণালী কনসেপ্টটা নিয়ে আসা। তার মানে কি হলো, যখন শক্তি বিকিরণ করবে তখন আমরা বর্ণালী পাবো, শোষণ করার সময়ও কিন্তু বর্ণালী পাবো। সেটা ড্রাগস আমরা কালো রেখা বর্ণালী পাই, এটা উজ্জ্বল বর্ণালী হয়। এটা এখানে দেখো যে যখন এই শক্তি শোষণ এবং বিকিরণ হয়, আসলে কি পরিমাণ শক্তি শোষণ ও বিকিরণ করে? দুই এনার্জি কিন্তু সমান, E ইকুয়াল H নিউ এর সমান। এনার্জিটা শোষিত এবং বিকিরিত শক্তিটা আসলে E ইকুয়াল H নিউ এর সমান। আসলে এখানে আমরা বলতে পারি যে উপরের শক্তি থেকে আসলে নিচের শক্তিটা বিয়োগ দিলে যেটা হয় সেটাই E ইকুয়াল H নিউ এর সমান। এটা হলো শোষিত এবং বিকিরিত শক্তি। এটা বিজ্ঞানী নিলস বোর তার এই ধারণায় এই কথাগুলো বলেন। আসলে এখানে আসলে বেশ কিছু সফলতা পাওয়া যাচ্ছে। দেখো তো কি কি ধরনের সফলতা আমরা দেখি। সফলতাগুলো যদি আমরা দেখি, বিশেষ করে সফলতা কার? নিলস বোরের। দেখো যে পরমাণুর স্থায়িত্ব লাভ করলো। রাদারফোর্ডের পরমাণুটা কিন্তু ম্যাক্সওয়েল তত্ত্ব অনুযায়ী চলতো না এবং সেখানে পরমাণুর অস্থায়ী হয়ে যায়, কিন্তু এখানে আসলে পরমাণু স্থায়ী হয়ে গেল। এখানে দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া গেল। এখানে আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পেলাম। কক্ষপথে তাহলে আমরা প্রথম পেলাম এখানে যে বর্ণের সমাবেশ, বর্ণালী সম্পর্কে এখানে ধারণা পেলাম, বর্ণালী। তারপরে এখানে কক্ষপথের আকার অর্থাৎ বৃত্তাকার, এটা সম্পর্কে আমরা ধারণা পেলাম কক্ষপথের। কক্ষপথের তারপরে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে আমরা এখানে স্থায়িত্ব সম্পর্কে ধারণা পেলাম। আর একটা আমরা এখানে ধারণা পেলাম, সেটা হলো যে প্রত্যেকটা এনার্জি লেভেলে একটা নির্দিষ্ট শক্তি আছে, সেটা আমরা এখানে আমরা পেলাম। কিন্তু তারপরেও বন্ধুরা দেখো এই নিলস বোর মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। তো এখানে সীমাবদ্ধতার চেয়ে তার যে স্বীকার্যগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলোই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তার মধ্যে সীমাবদ্ধতাগুলোর মধ্যে কি কি আছে, সীমাবদ্ধতা যদি আমরা দেখতে চাই, কি কি সীমাবদ্ধতা তার ভুল, দুই একটা কথা তো ভুল আছেই অবশ্যই, কারণ না হলে তো পরবর্তী মডেল আর আসতো না। তো এই ভুলগুলোর মধ্যে দেখো কি কি ভুল আছে। এক নম্বরে যদি আমি দেখি যে উনি যে বর্ণালী সম্পর্কে যে ধারণাটা দিল, সেটা কিন্তু বন্ধুরা এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেন লাইক সদৃশ যে মানে যদি কোনো মৌল থাকে, তারা যে বর্ণালীটা দেবে সেটার ব্যাখ্যা কিন্তু নিলস বোর দেওয়া যায়। কিন্তু একাধিক ইলেকট্রন যদি থাকে, তারা কি ধরনের ইলেকট্রনের বর্ণালীর ব্যাখ্যা কিন্তু সে দিতে পারেনি। তাহলে বোরের মডেলের যে মানে আমাদের অ্যাপ্লিকেবল যে পরমাণুগুলো আছে, তাহলে আমরা এটা বলতে পারি, খুব এমসিকিউতে আসে, হাইড্রোজেন, তারপরে যদি আমি হিলিয়াম 1+ ধরি, তার মানে কিন্তু একটা ইলেকট্রন আছে, তার মানে হাইড্রোজেনের সমান হচ্ছে, ঠিক আছে। আবার যদি বলি আমি লিথিয়াম 2+, এটাও কিন্তু
বোরের মডেল বোর অনুযায়ী চলবে। এবার আসো যে আর একটা সীমাবদ্ধতা দেখো এখানে, যে বোর বলছিল যে একটি লাইন পাওয়া যাবে বর্ণালীতে। কয়টি লাইন? একটি সিঙ্গেল লাইন পাওয়া যাবে। আসলে আরো অতি অত্যাধুনিক সূক্ষ্ম স্পেকট্রোমিটার দিয়ে যদি দেখি, তাহলে এই বর্ণালীটাতে একাধিক রেখা, একাধিক লাইন পাওয়া যায়। সুতরাং সেখানেও একটা ভুল আছে। আবার বিজ্ঞানী বোর বলেছিল যে আসলে মানে এই যে কক্ষপথগুলো বৃত্তাকার, আসলে পরবর্তীতে দেখা গেছে আসলে কক্ষপথগুলো বৃত্তাকার না, এগুলো উপবৃত্তাকারও হয়, উপবৃত্তাকার। কারণ পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কম্পমান, কম্পমান হওয়ার কারণে বন্ধুরা এরকম হয়। আসলে এই ইয়েটা আসলে এরকম না হয়, একটু উপবৃত্তাকারও হয়। তো এই ছিল নিউজ বোর্ডের মডেলের সামগ্রিক আলোচনা। বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এসএসসি তে সাধারণত পদার্থের গঠন বিষয়ক অধ্যায়ে কিন্তু এই মডেলগুলোর সামগ্রিক আলোচনা করা আছে। আবার তুমি যদি ইন্টারমিডিয়েটে যারা আছো, তারা গুণগত রসায়নে এই মডেলগুলো সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে, যেগুলো আলোচনা করা হলো। আমি এখানে তোমাদের যাতে দুটি জায়গায় কভার হয়ে যায়, এজন্য আমি চেষ্টা করেছি সামগ্রিক আলোচনাগুলো করার। আশা করি তোমাদের এগুলো উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত মডেল। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে। আল্লাহ হাফেজ।